আজ থেকে আমরা নতুন টপিক স্টার্ট করছি মিক্সার অ্যান্ড এলিগেশন। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা হয় তো এটি একটি বেশ ইম্পর্ট্যান্ট টপিক। তো শুরুতেই আমরা এলিগেশন সম্পর্কে কিছু নলেজ ক্রিয়েট করব। যেমন এলিগেশনটা কি, যেমন এলিগেশন কোন কোন টপিকে আমরা ইউজ করতে পারি, আর এই এলিগেশনের উৎপত্তি কিভাবে হলো, এই সমস্ত কিছু আমরা ধীরে ধীরে করে জানব। এলিগেশন হলো একটি প্রসেস, আর এই প্রসেসের উৎপত্তি হচ্ছে এভারেজ থেকে। হ্যাঁ, গড নামক টপিক অথবা কনসেপ্ট থেকেই এলিগেশন প্রসেসের উৎপত্তি। সেকেন্ড পয়েন্ট, এলিগেশনকে আমরা কোন কোন টপিক অথবা চ্যাপ্টারে ইউজ করতে পারবো। আমরা চাইলে প্রায় সমস্ত টপিকেই, যেমন মিক্সার, যেমন প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টিএসডি, এভারেজ, চাইলে আমরা সমস্ত টপিকেই অ্যারিথমেটিকের ইউজ করতে পারি। কোনো চ্যাপ্টারে বেশি ইউজ করতে পারবো, কোনো চ্যাপ্টারে কম ইউজ করতে পারবো। শুধু একটাই ঘটনা থাকবে যে আমরা অঙ্কটা পড়ে বুঝতে পারবো কি না যে এখানে এলিগেশন ইউজ হবে কি না। আর তার জন্যই এই কনসেপ্ট, যাতে আমরা যে কোনো ম্যাথ যেখানে এলিগেশন ইউজ হবে সেটা যাতে আমরা দেখেই বুঝতে পারি, আর যেন এলিগেশনকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। কারণ এটা হবে আমাদের জন্য একটি খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ হাতিয়ার টাইম সেভিংয়ের ক্ষেত্রে। এবার আলোচনা করা যাক যে এলিগেশনের উৎপত্তি কিভাবে হলো। আর এর উৎপত্তি কিভাবে হলো এটা জানার জন্য আমাদের একটি স্টোরি জানতে হবে। আর এই স্টোরি বলার পরে আমি বলবো এলিগেশন মেকাররা কিভাবে এই স্টোরি থেকে প্রভাবিত হয়ে সে এলিগেশন প্রসেসের উৎপত্তি করেছিল। শুরু করা যাক। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানকার এক পরিবারের ঘটনা যার দ্বারা এলিগেশন প্রসেস মেকাররা প্রভাবিত হয়েছিলেন। তা ইউএসএতে এক পরিবার থাকতো, বলতে পারো হাইলি এডুকেটেড ফ্যামিলি। পরিবারের 5 জন সদস্য, 5 জনের মধ্যে 4টে ভাই আর একজন বাবা। পরিবারের না একটা সুনাম ছিল। সুনামটা হচ্ছে পরিবারের মধ্যে ইউনিটি খুব বেশি, অর্থাৎ পরিবারের মধ্যে একতা খুব বেশি ছিল। আর এটা দেখে প্রায় লোকই হিংসা করতো ওদের, আর কিছু ভালো লোক প্রশংসা করত। কিন্তু হঠাৎ একদিন সেই পরিবারের মধ্যে ঝামেলা, অশান্তি নেমে আসে। আর দিনকা দিন সেই ঝামেলা আর অশান্তি বাড়তেই থাকে। কিন্তু তারা তো ঝামেলা, সেই পরিবারে যতজন বাস করতো তারা ঝামেলা অশান্তি পছন্দ করতো না। তাই তারা ডিসিশন নিল যে এবার আমাদের পরিবারকে ভেঙে দেওয়া উচিত, ভেঙে আমরা দুভাগ করে দেবো এই ফ্যামিলিকে। তো বড় ছেলেরা ডিসিশন নিল, বড় যে দুটো ছেলে ছিল তারা ডিসিশন নিল আমরা বাবাকে নিয়ে আলাদা হয়ে যাব, আর ছোট যে দুটো ভাই আছে তারা আলাদা হয়ে যাবে। এই ডিসিশন তারা নিল। ঠিক সেরকমভাবেই এই সুন্দর ফ্যামিলিটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো ভাগে, অর্থাৎ দুটো ফ্যামিলিতে ভাগ হয়ে গেল। বাবা তাহলে কার সাথে গেল? বড় ছেলেদের সাথে। আর দুটো যে ছোট ছেলে ছিল তারা একত্রে ফ্যামিলিতে বাস করছিল। যেহেতু ছোট ছেলের সাথে বাবা ছিল না, ছোট ছেলেরা বুঝতে পারলো যে বাবার গুরুত্ব কতটা। আর তারা বাবার যে শোক, বাবা যে ছিল না তার সাথে, সেই শোকে তারা দিনের পরে দিন কাটাতে থাকলো। আর তাদের চোখ দিয়ে প্রতিনিয়ত বাবার জন্য জল বেরোতো। তাদের মন, তাদের ভিতর যেন হচ্ছে কেঁদে উঠতো বাবার জন্য। আর আর এই ঘটনা সমস্ত কিছু বাবা দূরে থাকলেও সে রিয়েলাইজ করতে পেরেছিল। যতই হোক বাবা, একদিন বাবা ডিসিশন নিল যে তোমরা সবাই আমার কাছে এসো। অর্থাৎ বড় ভাই, ছোট ভাই সবাইকে ডাক করালো, আর একটি বড় ঘোষণা করলো। বলল বাবা যে তোমরা, মানে বড় ভাইদের বলল যে তোমরা আমাকে তোমাদের ফ্যামিলিতে রেখেছো, ঠিক আছে, আমার তাতে কোনো অবজেকশন নেই, আমি তোমাদের ফ্যামিলিতেই থাকবো, অর্থাৎ বড় ভাইয়ের ফ্যামিলিতেই থাকবো। কিন্তু আমার উপরে
যদি কারোর নিয়ন্ত্রণ থাকে, আমার উপরে যদি কারোর অধিকার থাকে, তবে সেটা আমার দুই ছোট ছেলেরই থাকবে, অর্থাৎ ছোট ভাইয়েরই নিয়ন্ত্রণ থাকবে। ছোট ভাই যা বলবে, অর্থাৎ ছোট ছেলে যা বলবে, আমি সেই দিকেই যাব, আমি সেরকমভাবেই কাজ করব। লাস্ট কথার দিকে আন্ডারলাইন করবে, ছোট ছেলে যেমন বলবে আমি সেরকমভাবেই, অর্থাৎ সেরকমভাবেই কাজ করব, অর্থাৎ আমি সেদিকে যাব, এর তলা আন্ডারলাইন করবে। আর এর দরুন আমি অপশান এলিমিনেট করব। এবার আসবো যে স্টোরির সাথে কিভাবে এলিগেশন প্রসেসের উৎপত্তি হয়েছে, কিভাবে এলিগেশন প্রসেস মেকাররা এর মিল করিয়েছেন। তো সবার প্রথমে আমরা দেখতে পেলাম এই যে স্টোরিতে কতজন মেম্বার ছিল। নাম্বার 1 পয়েন্টে আসছি, এই যে স্টোরিতে কতজন মেম্বার ছিল, দেখতে পেলাম 5 জন মেম্বার আছে। আর এলিগেশন যে প্রসেস রয়েছে এখানেও 5 জনই মেম্বার রয়েছে, দেখো 1 2 3 4 5। তো নাম্বার 1 পয়েন্ট আমাদের ম্যাচ হলো। সেকেন্ড পয়েন্ট ছিল বড় ছেলেরা বাবাকে নিয়ে একই পরিবারে বাস করত। এর অর্থ কি? আগে চেনাই যে বড় ছেলে কারা। এই যে উপরে যে দুজন আছে না, এরা দুজনাই হচ্ছে বড় ছেলে, উপরের দুজন হচ্ছে বড় ছেলে, আর বাবা হচ্ছে এটা। তাহলে এই দুটো ছেলে কি করলো? এই যে দুটো ছেলে রয়েছে এরা বাবাকে নিয়ে কি করলো? একই ফ্যামিলিতে বাস করতেছিল, মানে হচ্ছে বাস করছিল। এই যে দুজন আর এরা একই ফ্যামিলিতে বাস করছিল। এর অর্থটা কি বুঝিয়েছে? এর অর্থ বুঝিয়েছে এটা, উপরের দুজন অর্থাৎ বড় ছেলে আর এই যে বাবা, এরা একই ফ্যামিলিতে বাস করত। আচ্ছা, আমাকে একটা নর্মাল জিনিস বলো, একই ফ্যামিলিতে যারা বাস করে তাদের সাধারণত কালচার কেমন হয়? সেম কালচার হয়। ঠিক সেরকম বড় ভাইয়ের কালচার যেমন ছিল সেরকমভাবেই বাবার কালচার ছিল। আমি বলতে চাইছি এলিগেশন প্রসেসের পয়েন্ট অফ ভিউ থেকে এবার, যে এই যে বড় ছেলের মান যেমন হবে, অর্থাৎ বড় ছেলে যদি সিপি হয় তো বাবাও সিপি হবে। বড় ছেলে যদি হাইটকে রিপ্রেজেন্ট করে তবে বাবাও হাইটকে রিপ্রেজেন্ট করবে, কারণ এরা একই ফ্যামিলির অন্তর্গত, তারা একই জিনিসকে রিপ্রেজেন্ট করবে। বড় ছেলে অর্থাৎ এই দুটো জিনিস, উপরের দুটো জিনিস যদি হচ্ছে রুপিস পার কেজিকে রিপ্রেজেন্ট করে তবে বাবাও রুপিস পার কেজিকেই রিপ্রেজেন্ট করবে। উপরের দুটো জিনিস যদি লেন্থকে রিপ্রেজেন্ট করে তবে বাবাও লেন্থই হবে। অর্থাৎ আমি বলতে চাইছি বড় ছেলে যে মানে থাকবে বাবাকেও সেই মানেই থাকতে হবে, তবে গিয়েই এলিগেশন প্রসেস কারেক্ট হবে, না হলে সেটা এলিগেশন প্রসেস হবে না। আচ্ছা, এটা গেল নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 পয়েন্টের দিকে আসবো। নাম্বার 3 পয়েন্টের কথা যদি আলোচনা করা হয়, 3 পয়েন্ট হচ্ছে এই বাবা হচ্ছে এভারেজ, অর্থাৎ গড়। কার এভারেজ? এই যে দুটো রয়েছে না বড় ছেলে, এদের এভারেজই হলো বাবা, এই দুজনার এভারেজ হলো বাবা। তাহলে এই দুজনার এভারেজ কে? এটা। বুঝতে পারছে কিছু ব্যাপারটা? তাহলে এই দুজনার এভারেজ দাঁড়ালো এটা। তাহলে 3টে পয়েন্ট এখনো পর্যন্ত আমরা আলোচনা করেছি যে এই ফ্যামিলিতে টোটাল কজনা আছে? 5 জন। সেকেন্ড পয়েন্টে আমরা দেখলাম যে বড় ছেলে আর বাবা একই সাথে থাকে, অর্থাৎ তাদের মান অলওয়েজ সেম হবে, অর্থাৎ তাদের পাশে যে ইউনিট আছে ইউনিটটা সেম হবে। মানে এদের যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারকে সেম হতে হবে। এরা যদি সিপি হয়, সাপোজ এই সিপি কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করছে, এও তাহলে কস্ট প্রাইসকে রিপ্রেজেন্ট করবে, আর বাবাকেও অর্থাৎ এভারেজকেও কস্ট প্রাইসই হতে হবে, তবে গিয়ে তুমি এলিগেশন করতে পারবে। এটা সিপি রয়েছে, এটা সিপি রয়েছে, আর এটা যদি এসপি থাকে তবে কিন্তু তুমি এলিগেশন ইউজ করতে পারবে না। যদি এটা হাইটকে রিপ্রেজেন্ট করে, আর এটা কাকে রিপ্রেজেন্ট করতে হবে? হাইটকেই রিপ্রেজেন্ট করতে হবে, তবে গিয়ে তুমি এলিগেশন প্রসেস এখানে ইউজ করতে পারবে, না হলে পারবে না। 3 পয়েন্টে কি দেখলাম? বাবার নামই হলো এভারেজ। কার এভারেজ? দেখতে পেলাম যে এই যে দুটো রয়েছে বড় ছেলে দুজনের এভারেজই হচ্ছে আমাদের এই মিডিলের জন্য, অর্থাৎ বাবা।
আচ্ছা, আমি একে একটু লিখে দেওয়ার চেষ্টা করি, এভারেজ। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এভারেজ তো আমি বুঝলাম, তো এভারেজটা মানে এভারেজটা জিনিসটা কি, এভারেজ জিনিসটা কি, এটা সম্পর্কে আমি দুটো কথা বলে নিই জাস্ট নর্মাল। পরবর্তী সময় তো আমি এক্সাম্পলে আসবো। সাপোজ ধরলাম আমি প্রথমে বড় ছেলের মান লিখছি, সাপোজ ধরলাম বড় ছেলের মান 20 আর বড় ছেলের মান আছে 30। এবার এখানে যে বসবে নিশ্চয়ই এভারেজ বসবে, বাবা বসবে, এভারেজ বসবে। এবার এভারেজটা কত হতে হবে আগে সেটা বুঝি। আচ্ছা, এই দুটো জিনিসের এভারেজ যদি হয়, এই দুটো জিনিসের যদি এভারেজ হয়, 20 আর 30-এর এভারেজ কত হবে? 20 আর 30-এর এভারেজ কত হবে? 20 আর 30-এর এভারেজ 20-র থেকে বড় আর 30-এর থেকে ছোট হবে, 20-র থেকে বড় আর 30-এর থেকে ছোট হবে। কথাগুলো ভালো করে নোট ডাউন করে রাখবে। এর থেকে বুঝতে পারলাম যে এভারেজ যে কোনো দুটো নাম্বার, তোমরা ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল কনসেপ্ট, যে কোনো দুটি নাম্বারের এভারেজ অলওয়েজ তাদের মিডিলের মধ্যে লাই করবে। অর্থাৎ এভারেজ কি হবে? এই 20 থেকে 30-এর মধ্যেই হতে হবে। এভারেজ যদি আমি এখানে কেউ 31 লেখে সেটা রং, এভারেজ কোনোদিন 31 হতে পারে না। তোমাদের মধ্যে যদি কেউ লেখে যে এভারেজ 19, এভারেজ 19 হতে পারে না, কোনোদিন 20-র নিচে নামতে পারে না। আচ্ছা, এভারেজ তাহলে 21 হতে পারে, হ্যাঁ হতে পারে, 22 হতে পারে, 23, 24, 25, 26, 27, 28, 29 হতে পারে। বুঝতে পারলাম? সেটা ডিপেন্ড করবে অন্য কিছুর উপরে, সেটা নিয়ে পরে আসছি। তাহলে এখনো পর্যন্ত যেটা বুঝতে পারলাম যে এভারেজ ডিপেন্ড করে অথবা এভারেজ লাই করে কোন মানের উপরে? উপরের দুটো মানের উপরে। যে কোনো দুটি সংখ্যার এভারেজ তাদের মিডিলের মধ্যেই থাকবে, তাদের মিডিলে থাকবে। এই যে দুটো যদি সংখ্যা হয় তো এভারেজ এদের মিডিলে লাই করবে। এভারেজ মানে এখানে আমি বোঝাচ্ছি এই মার্কারটা দিয়ে, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এভারেজ লাই করবে এদের মাঝে। এটা 20 ধরে নাও, এটা 30 ধরে নাও, 21, 22, 23, 24, 25, 26, 27 যে কোনো কিছু এভারেজ হতে পারে, ডিপেন্ড করবে অন্য কিছুর উপরে, আর সেটা নিয়ে পরে আলোচনা করবে। কিন্তু এভারেজ কখনো 20-র কম হতে পারে না বা 30-এর বেশি হতে পারে না, এই কথাটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কথা। নোট ডাউন করে রেখে দেবে এটা, অথবা ব্রেনে নোট ডাউন করবে, ব্রেনে। চলে আসবো পরের পয়েন্টে। তিনখানা পয়েন্ট আমরা শিখে গেলাম। এবার আসবো 4th নাম্বার পয়েন্টের দিকে। উপরের ফ্যামিলি সম্পর্কে একটা নলেজ এলো। এবার আসবো আমরা ছোট ভাই। বুঝতেই পারছি বড় ভাই কমপ্লিট, বাবা কমপ্লিট, পড়ে আছে কারা? ছোট ভাই। এই ছোট ভাই কারা? ছোট ভাই বলতে রিপ্রেজেন্ট করে কোয়ান্টিটিকে। কোয়ান্টিটি মানে পরিমাণ। যখনই পরিমাণকে রিপ্রেজেন্ট করবে, যখনই পরিমাণের কথা বলবে, পরিমাণের নামই হচ্ছে ছোট ভাই। এই ছোট ভাই কারা? পরিমাণ। কোশ্চেনে আসবে, দেখবে কোন অনুপাতে মেশানো হয়, মানে কত কেজিতে মেশানো হয়, কত গ্রামে মেশানো হয়। যখনই বলবে সেটা কি চাইছে? কোন অনুপাতে মেশানো হচ্ছে, মানে কোয়ান্টিটি কত, কোন অনুপাতে মেশানো হচ্ছে। তখন কাকে বার করতে হবে? ছোট ভাইকে বার করতে হবে। বুঝতে পেরেছি ব্যাপার? এতক্ষণ পর্যন্ত যে পয়েন্টগুলো শিখছি সেগুলো হচ্ছে উপরে বড় ভাই রয়েছে, মিডিলে বাবা রয়েছে, আর নিচে রয়েছে ছোট ভাই। ছোট ভাই কাকে রিপ্রেজেন্ট করে? কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। কথাগুলো মাথায় রাখবে। আর এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে পরের জিনিস, পরের পার্ট বোঝার চেষ্টা করব। এক্সাম্পল অর্থাৎ কোশ্চেনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। বলা হচ্ছে রামু নামক একজন ব্যক্তি আছে, সে বাজারে গেছে। ইমাজিন করো, রামু নামক একজন ব্যক্তি আছে, সে বাজারে গেছে, আর 80 টাকা প্রতি কেজি দরে সে 1 কেজি মাছ কিনেছে। আর সে আরও একটা জিনিস কিনেছে, সে কিনেছে চাল। কত টাকা কেজি দরে? 50 টাকা কেজি দরে 4 কেজি কিনেছে। কোশ্চেনে বলেছে তাদের এভারেজ দাম কত। এভারেজ দাম মানেটা কি সেটা বলার চেষ্টা করি। এভারেজ দাম মানে হচ্ছে সে বাজার থেকে আলাদা করে মাছ কিনেছে, সে বাজার থেকে আলাদা করে চাল কিনেছে। এবার তাদের দামকে যদি, তাদের দাম আর কোয়ান্টিটিকে যদি আমি টোটাল মিক্সচার করে দিই, তবে 1 কেজির দাম কত দাঁড়াচ্ছে সেটাই হচ্ছে এভারেজ। চলো বোঝার চেষ্টা করব। বলেছিল যে হচ্ছে সে মাছ কত টাকার কিনেছে, দেখতে পেলাম যে মাছ কিনেছে 80 টাকা প্রতি কেজি দরে। কত কেজি কিনেছে? 1 কেজি কিনেছে। সুতরাং তার টোটাল খরচ কত টাকা পড়লো? 80 টাকা পড়লো। সে চালও কিনেছে, সে রাইস কত কেজি কিনেছে, কত টাকা দামের কিনেছে আগে বলো?
50 টাকা দামের সে চাল কিনেছে কত কেজি? 4 কেজি। অর্থাৎ কত টাকা খরচ হলো? 200 টাকা খরচ হলো। এবার কোশ্চেনে চেয়েছে যে এভারেজ দাম কত করে হলো, এভারেজ দাম প্রতি কেজিতে কত করে পড়েছে এটাই জানতে চেয়েছে। আচ্ছা, এভারেজ দাম যদি বাড়ি করতে হয় আমরা জানি এই দুটোকে মিক্সড করব, আগে দামকেও মিক্সড করব যে টোটাল দাম কত হলো আর টোটাল মিক্সচার কত হলো, ছোটোবেলা থেকে এটাই তো করে এসেছি। আর তাকে হচ্ছে আমরা কি করে দেবো, এই দুটো যোগ করে টোটাল কোয়ান্টিটি দ্বারা যেই ভাগ করবো এভারেজ বার হয়ে যাবে, আর সেটাই করার চেষ্টায় আছি। তাহলে আমরা কি বলতে পারি, ফিশ প্লাস রাইস এই দুটো জিনিসই সে কিনেছে। আচ্ছা, এই দুটো জিনিস সে যেটা কিনেছে কত কেজি টোটালে কিনেছে, দেখতে পেলাম মাছ কিনেছে 1 কেজি, চাল কিনেছে 4 কেজি, অর্থাৎ সে 5 কেজির দ্রব্য কিনেছে। 5 কেজি দ্রব্য কিনতে তার টোটাল কত টাকা খরচ হয়েছে? 80 আর 200 টাকা, অর্থাৎ 280 টাকা খরচ হয়েছে। দেখা গেল রামুর তাহলে টোটাল বাজার থেকে কত কেজির জিনিস এনেছে, টোটাল কেজি মাছ 1 কেজি আর চাল 4 কেজি, অর্থাৎ 5 কেজির সে জিনিস এনেছে। কত টাকা খরচ হয়েছে 5 কেজিতে? 280 টাকা খরচ হয়েছে। এবার 1 কেজিতে কত দাম পড়লো, তাহলে ওভারঅলে 1 কেজিতে কত দাম পড়লো? আরে সেটাই তো এভারেজ। তাহলে 1 কেজিতে কত দাম পড়বে? তুমি বলবে হচ্ছে 280কে 5 দ্বারা ভাগ করে দিলেই টোটাল হচ্ছে 1 কেজিতে কত দাম পড়েছে সেটা বার হয়ে যাবে ওভারঅল। আর ওভারঅল কত হয়ে গেল, একে 5কে 10 বানায়, তাহলে একেও 2 দ্বারা গুণ, তো একে 2 দ্বারা গুণ, 56 আর নিচে 10, তার মানে কত হয়ে গেল? 56 টাকা পার কেজি। এটা কি বার হলো? ওভারঅল 1 কেজিতে কত দাম পড়লো সেটা। তাহলেই এটা দাঁড়াচ্ছে এভারেজ। আচ্ছা, এখান থেকে আরও একটা জিনিস যেটা আমি একটু আগে বলতে চাইছিলাম, যে ছোটোবেলা থেকে যে জিনিসটা জানি সেটা কি, আমরা জানি তো ছোটোবেলা থেকে এভারেজ সমান সমান মানে এভারেজ বার করা হয়, দেখো এই দুটো জিনিসকে যোগ করেছি, আর এই দুটো জিনিসকে কি বলতে পারি আমরা? টোটাল অবজারভেশন। কি বলি? টোটাল অবজারভেশন। আর নিচে দেখো 5 কেজি আছে, আর 5 কেজি মানে কি বোঝাচ্ছে? 1 কেজি আর 4 কেজি, টোটাল 5 কেজি জিনিস কিনেছে, তাহলে টোটাল কোয়ান্টিটি। তো নিচে কি থাকে? টোটাল কোয়ান্টিটি। টোটাল অবজারভেশনকে যদি টোটাল কোয়ান্টিটি দ্বারা ভাগ করো তবে কি বার হয়ে যায়? এভারেজ বার হয়ে যায়। মনে করো যে রেজাল্টে মার্কশিটের সময় আমরা যে পার্সেন্টেজ বার করতাম এরকমভাবে করতাম কি করতাম না, বা যে কোনো জিনিসে। আচ্ছা, এবার চলে আসবো এটারই সেকেন্ড পার্টের দিকে। যদি বলা হয় যে এই ম্যাথটাকে আমি কি এলিগেশনে করতে পারতাম, চলো চেক করা যাক। মাছ কিনেছে 80 টাকা, প্রতি কেজির দাম 80 টাকা করে মাছ কিনেছে, আর হচ্ছে চাল কিনেছে 50 টাকা প্রতি কেজি দরে, 50 টাকা প্রতি কেজি দরে। আচ্ছা, কোশ্চেনে বলেছে সে মাছ কত কেজি কিনেছে? মাছ কিনেছে 1 কেজি। এবার মাছ কিনেছে কত কেজি? 1 কেজি, অর্থাৎ এটা কোয়ান্টিটি। এবার প্রশ্ন হচ্ছে কোয়ান্টিটিকে আমরা কোথায় লিখি? এখানে কে বসবে? এখানে এভারেজ বসবে, অর্থাৎ বাবা বসবে। তাহলে কোয়ান্টিটি কোথায় থাকবে? কোয়ান্টিটি নিশ্চয়ই নিচে থাকবে, নিচের দুজনাই তো কোয়ান্টিটি, নিচের দুজনাই তো ছোট ভাই, তাহলে কোয়ান্টিটি এখানে থাকবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ফিশ কিনেছে 1 কেজি। এবার হচ্ছে আমি 1 কেজিকে কোথায় লিখবো? এই ফিশের তলায় লিখবো, এটা বুঝতে পারছো তো, ফিশ, আর এটা হচ্ছে চাল। এবার এই যে 1 কেজি যেটা মাছ কিনেছে 1 কেজি, 1 কেজিকে আমি কি এই পার্টে লিখবো নাকি চালের নিচে লিখবো? তোমরা বললে যেখানে মাছের দাম আছে সেখানে মাছের কোয়ান্টিটি লিখবে, তাহলে মাছের দাম এখানে আছে, সোজাসুজি করলাম। এর সোজাসুজি কোনটা হচ্ছে? এটা হচ্ছে। তাহলে 1 কেজি সে কি কিনেছে? মাছ কিনেছে। আচ্ছা, চাল কত কেজি কিনেছে? চাল কিনেছে 4 কেজি, তাই চালের সোজাসুজি আমি কি লিখলাম? 4 কেজি, 4 কেজি। এটা বার হয়ে গেল। এবার আমাদের মিডিলেরটা বার করতে হবে, আর মিডিলেরটা মানেই হচ্ছে এভারেজ। আর এভারেজ তো আমরা দেখলাম, এখনই কীভাবে বার করতে হয়, চলো আমরা চেক করে দেখি যে এভারেজের ব্যাপারটা। দেখতে পেলাম যে 80 টাকা দামের মাছ ক কেজি কিনেছে? 1 কেজি, তাহলে টোটাল দাম কত পড়লো? 80 টাকা দাম পড়লো। আর এখানকার দাম কত পড়লো? টোটালে 200 টাকা পড়লো, তাহলে টোটাল অবজারভেশন কমপ্লিট হলো। আর একে যদি 4 আর 1 নিচে যেটা থাকে তাকে কি বলবো? টোটাল কোয়ান্টিটি। টোটাল কোয়ান্টিটি কত দাঁড়ালো? 4 আর 1, অর্থাৎ 5 দাঁড়ালো। 5 দ্বারা যদি ভাগ করি কত? আমরা এখনই চেক করলাম, 56 টাকা প্রতি কেজি দরে, 56 টাকা প্রতি কেজি ওভারঅলে কি পড়লো? দাম পড়ে গেল। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে? এভারেজ দাঁড়াচ্ছে। চলো চেক করে এবার আমরা প্রমাণ করব যে এইটা যদি এভারেজ হয় সত্যি, তবে কি 1:4 অনুপাতে কি কেজিটা থাকছে কি থাকছে না সেটাই চেক করব। তাহলে 80 থেকে এলিগেশন কীভাবে করতে হয়? 80 থেকে 56 বিয়োগ করে আমরা লিখবো, আর 50 থেকে 56 বিয়োগ করে আমরা এটা লিখবো। মোদ্দা কথা, বড় থেকে ছোট বিয়োগ করে আমরা লিখবো, বড় থেকে ছোট বিয়োগ করে আমরা লিখবো।
আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে অনেকের কোশ্চেন আসে যে স্যার 50 থেকে 56 বিয়োগ করব নাকি 56 থেকে 50, নাকি 80 থেকে 56, নাকি 56 থেকে 80 বিয়োগ করব। এত কোনো কিছু হেডেক নেবে না। এলিগেশনে তো বিয়োগ করতে হয় কোনাকুনি, এটা তোমরা জানো, কিন্তু কোনাকুনি বিয়োগে একটা সিম্পল ভাষা মাথায় রাখো যে বড় থেকে ছোট বিয়োগ করবে, বড় থেকে ছোট বিয়োগ করবে। এখানে 50 আর 56-র মধ্যে বড় কি আছে? 56, তাহলে 56 থেকে 50 বিয়োগ করো। 80 আর 56-র মধ্যে বড় কি আছে? 80 আছে, তাহলে 80 থেকে 56 বিয়োগ করে দাও। তাহলে এবার এই দুটো যদি বিয়োগ করি তো এখানে কত এলো? 6 কেজি এলো। আর এটা যদি 6 কেজি আসে, এটার সাথে এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? দেখতে পেলাম হচ্ছে 24 দাঁড়ালো, তাহলে 24 কেজি। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো 1 কেজি আছে, এটা 4 কেজি আছে, এটা 6 কেজি আছে, আর এটা 24 কেজি আছে। তো তাদের জন্য বলি এটা অনুপাতে আছে, অনুপাতে। এটা কিসে আছে? অরিজিনাল কোয়ান্টিটিতে আছে। তো এটা আর এটা যদি কাটাকাটি করে দাও তো দেখো কি বার হচ্ছে, এই জিনিসে ফেরত আসছে কিনা সেটা চেক করো। 6 দ্বারা কাটছি, 6 × 6, আর 6 দ্বারা কাটলে 6 × 4 = 24। তো এটা গেল সিম্পল ব্যাপার, যেটা মাথায় রাখতে হবে। পরবর্তী আরও আর একটা স্টেপ, তাহলে আমাদের এটা প্রমাণিত হলো তো যে মিডিলে কি বসে? এভারেজ বসে। মিডিলে অলওয়েজ এভারেজ বসে, আর এভারেজ আমরা চেক করে দেখলাম অরিজিনাল এভারেজ প্রসিডিওরে, আমরা এখানে বসিয়ে দেখলাম যে এলিগেশন ঠিক আছে কিনা, আর এটা আমাদের প্রমাণ হয়ে গেল। পরবর্তী পার্টে যদি আসা যায় তো এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা জানি যে বড় ছেলে আর বাবা এরা একই পরিবারে বাস করে, অর্থাৎ এদের মান অলওয়েজ সেম হবে। দেখি এদের মান সেম আছে কিনা। এদের মান সেম মানে কি? এদের ইউনিটগুলো সেম আছে কিনা। দেখতে পেলাম যে বড় ছেলেতে রুপিস পার কেজি আছে, এখানেও রুপিস পার কেজি আছে, তাহলে এখানেও রুপিস পার কেজি হতে হবে বাবার এখানে, এভারেজের এখানে। তাহলে এখানে কি রুপিস পার কেজি আছে? আছে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে খুব ভালো করে। এবার আসবো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম, বড় ছেলে বাবার সম্পর্ক দেখলাম। বড় ছেলে বাবার কি সম্পর্ক ছিল? যে বড় ছেলে যেমন হবে বাবাও ঠিক সেরকমই হবে, অর্থাৎ তাদের ইউনিট সেম হবে। ছোট ভাই অর্থাৎ কাকে বোঝাচ্ছে? নিচের কোয়ান্টিটিকে আমাদের ছোট ভাই বোঝাচ্ছে। তা এই জিনিসগুলোকে আমাদের না চোখের সামনে ভাসিয়ে রাখতে হবে। উপরে বড় ভাই, মিডিলে এভারেজ, আর তার নিচে কোয়ান্টিটি অর্থাৎ ছোট ভাই। এবার ছোট ভাইয়ের ভূমিকা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা একটু মনে করো তো সেই স্টোরিতে কি ছিল? স্টোরিতে কি একখানা সিচুয়েশন এমন এসেছিল যে সময় বাবা 2 বড় ভাই আর 2 ছোট ভাইকে ডাক করিয়েছিল, আর একটা বৃহৎ ঘোষণা করেছিল। ঘোষণাটা কি করেছিল? বলেছিল আমি থাকবো তো বড় ছেলেদের সাথে, বড় ছেলেদের পরিবারেই আমি থাকবো। আর এটা তোমরা এখনই চেক করে দেখলে বড় ছেলের পরিবারেই সে ছিল। কিন্তু তার সাথে আরও আরেকটা কথা বলেছিল ছোট ভাইদের জন্য। বলেছিল যে আমার উপরে নিয়ন্ত্রণ যদি কারোর থাকে, আমার উপরে নিয়ন্ত্রণ যদি কারোর থাকে সেটা হবে কে? আমার ছোট ছেলে, অর্থাৎ ছোট ভাইরই একমাত্র আমার উপরে নিয়ন্ত্রণ থাকবে। বলেছিল না? আমি বলেছিলাম না, আন্ডারলাইন করো, ছোট ছেলে আমাকে যেদিকে যেতে বলবে আমি সেদিকে যাব। আর এবার দেখব সেই জিনিস কিভাবে সেটা আমরা করতে পারি, অপশান কীভাবে এলিমিনেশন করতে পারি সেটা চেক করব। তার আগে ছোট ছোট কিছু অবজারভেশন আমরা করব। 3টে কেস আমি লেখার চেষ্টা করব, ভালো করে বুঝবে। সেই 80 টাকা আর 50 টাকা নিয়েই করছি। 80 টাকা মানে 80 টাকা দামের মাছ কিনেছে, আর 50 টাকা মানে হচ্ছে 50 টাকা দামের চাল কিনেছে। যখনই আমি 80 রুপিস পার কেজি লিখব, এর মানে বুঝবে এটা মাছ কিনেছে। আর 50 টাকা পার কেজি দরে লিখলে সেটা তোমরা বুঝবে এখানে কি কিনেছে? চাল কিনেছে। এটা মাথায় রাখবে। আচ্ছা, এলিগেশন করব আমরা। এটা রুপিস পার কেজি, বিয়োগ করলে হয় 15, বিয়োগ করলে হয় 15। আর নিচের লাইনটা কাকে শো করছে? কোয়ান্টিটিকে শো করছে। কোয়ান্টিটি মানে এখানে কি বোঝাচ্ছে? কেজি বোঝাচ্ছে। কি করে বুঝতে পারলাম? আচ্ছা আরও আরেকখানে না তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই। এটা যদি এটা একটু কেমন হয়ে যাবে, ম্যাথমেটিক্যাল টার্ম হয়ে যাবে, তাও আমি বলে দিই বোঝার সুবিধার্থে। দেখো এখানকার সেকেন্ড ইউনিট কি আছে? 80 টাকা প্রতি কেজি দরে কিনেছে, 80 টাকা প্রতি কেজি দরে কিনেছে। এখানকার ফার্স্ট ইউনিট রুপিস আর সেকেন্ড ইউনিট কেজি। ফার্স্ট ইউনিট রুপিস, সেকেন্ড ইউনিট কেজি, রুপিস কেজি সেকেন্ড ইউনিট, রুপিস কেজি, কেজি হচ্ছে সেকেন্ড ইউনিট। আর নিচে কি লিখলাম? কেজি।
এর অর্থ এটাই বোঝাচ্ছে নিচে যখন যেটা লিখবে না, নিচে কোয়ান্টিটিকে যখন শো করবে, এই কোয়ান্টিটিকে যখন শো করবে তখন সেকেন্ড ইউনিটই কোয়ান্টিটিতে গিয়ে বসবে। অর্থাৎ এখানে কেজি আছে, কেজি বসবে। এখানে যদি গ্রাম থাকতো এত রুপিস পার গ্রাম, তবে এখানে কি বসতো, গ্রাম বসতো। বুঝতে পারবে ধীরে ধীরে করে, টোটাল জিনিস ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার বি কেসে চলে আসি। 80 টাকা প্রতি কেজি দরে, 80 টাকা প্রতি কেজি দরে সে মাছ কিনেছে এবং 50 টাকা প্রতি কেজি দরে সে চাল কিনেছে। এবার ওভারঅলে তার দাম পড়ে গেল, ওভারঅলে ধরে নিলাম তার দাম পড়ে গেল হচ্ছে 70 টাকা, 70 টাকা পার কেজি ওভারঅলে তার দাম পড়ে গেল। আচ্ছা, এর থেকে এটা বিয়োগ করলে কত হয়ে গেল, মানে যেটা বড় এই দুটোর মধ্যে কে বড় আছে, 70, তাহলে 70 থেকে 50 বিয়োগ করো, কত দাঁড়াচ্ছে 20। এই দুটোর মধ্যে বড় কে, 80, তাহলে 80 থেকে 70 বিয়োগ করো, কত হলো 10। এবার প্রশ্ন হচ্ছে নিচে কে বসবে, নিচে অলওয়েজ আমি বললাম সেকেন্ড ইউনিট বসবে, আর সেকেন্ড ইউনিট কে আছে, কেজি। তাহলে এত কেজি আর কেজি, কেজি অলওয়েজ কাকে রিপ্রেজেন্ট করে, কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। তাহলে নিচের লাইন কাকে শো করছে, কোয়ান্টিটিকে। এটা আমি আর লিখবো না, এবার থেকে কিন্তু নিজেরা রিয়েলাইজ করার চেষ্টা করবে। মানে যখনই আমি এলিগেশনের এই ছক রেডি করব বা তোমরা রেডি করবে, তখন যেন এই ব্যাপারগুলো ডাইরেক্ট ব্রেনে চলে আসে। কারণ আমরা এই এলিগেশন ইউজ করব না, আমরাও কোশ্চেনের সময় এই সমস্ত এলিগেশন ইউজ করবো না, ধীরে ধীরে করে বুঝবে তোমরা। নাম্বার সি কেসে চলে আসি। আবার 80 টাকা প্রতি কেজি দরে মাছ কিনলো আর 50 টাকা প্রতি কেজি দরে চাল কিনলো। আচ্ছা, এখানে ধরে নিলাম যে দাম পড়েছে 55 টাকা, এভারেজ দাম পড়েছে কত, 55 টাকা। মানে যখন তাদেরকে মিক্সড করা হলো এভারেজ দাম পড়েছে 50 টাকা পার কেজিতে। এবার বিয়োগ করে দেখা যাক কত হবে। এখানে 5 হবে, 5 কেজি কিনেছে এটা, আর এটার সাথে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে, দেখতে পেলাম হচ্ছে 25। 5 আর 25, এটাকে আমরা কি বলবো, এটাকেও কেজি বলবো আর এটাকেও আমরা কেজি বলবো। এটা গেল হচ্ছে আমাদের কোয়ান্টিটি। আমি তোমাদেরকে এই জিনিসে দেখাচ্ছি যে ছোট ছেলের নিয়ন্ত্রণ বাবার উপরে অর্থাৎ এভারেজের উপরে কিভাবে হয় সেই জিনিস। আর এই জিনিসের উপরে ডিপেন্ড করে আমি পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লসের অনেক ম্যাথে যদি তোমরা ভালো করে দেখে থাকো তো অনেক অঙ্কের অপশান এলিমিনেশন করেছিলাম শুধুমাত্র এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে। আর বিশ্বাস রাখো অনেক কোশ্চেন এমন থাকবে এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে 3টে কোশ্চেনেরই 3টে অপশানেরই এলিমিনেট করে দিতে পারবে, মানে 3টে অপশানই আউট করে দিতে পারবে আর একখানাতে মানে ডাইরেক্ট টিক করে দিতে পারবে অ্যান্সারে। চলে আসে, বোঝার চেষ্টা করি খুব ভালো করে। তার আগে সিম্পল কিছু জিনিস একটু মনে করানোর চেষ্টা করি যাতে ম্যাথামেটিক্যাল ব্যাপার না আসে, যাতে তোমরা পুরোপুরি রিয়েল লাইফের সাথে এদেরকে অ্যাড করতে পারো। দেখতে পেলাম যে একজন ব্যক্তি ছিল রামু, যে 80 টাকা প্রতি কেজি দরের কি কিনেছে, মাছ কিনেছে। কত কেজি মাছ কিনেছে তোমরা নিজেরা বলো যে কত কেজি মাছ কিনেছে, এটাকে দেখে বলো কত কেজি সে মাছ কিনেছে, এই 15 কেজি নাকি এই 15 কেজি। 80 টাকা প্রতি কেজি দরে সে মাছ কিনেছে, কিন্তু কত কেজি, এই 15 কেজি নাকি এই 15 কেজি। তুমি বলে যে এই 15 কেজি সে কিনেছে, কারণ এর নিচে যে মানটা থাকবে, এর নিচে যে মানটা থাকবে সেটাই হবে এর মান, এর নিচে যে মানটা থাকবে, যে কোয়ান্টিটিটা থাকবে সেটাই হবে এর কোয়ান্টিটি। তাহলে আমি এটা বলতে পারি 80 টাকা প্রতি কেজি দরে সে রামু কত কেজি মাছ কিনেছে, দেখলাম যে এর নিচে কি আছে 15 কেজি, তাহলে 15 কেজি মাছ কিনেছে। এরপরে কি হলো, 50 টাকা প্রতি কেজি দরে সে চাল কিনেছে। কত কেজি চাল কিনেছে, দেখতে পেলাম হচ্ছে 15 কেজি চাল কিনেছে সে। এবার এভারেজ দাম কত পড়লো, 65 টাকা প্রতি কেজি দরে। কোশ্চেন হচ্ছে আরেকটা কোশ্চেন রেডি করে নি তার আগে আমাকে বলো যে কোন দামটা বেশি বড়, 80 টাকা বড় নাকি 50 টাকা বড়। তোমরা বলে মাছের দাম বড়, অর্থাৎ 80 টাকাটা বড় হবে। আচ্ছা 80 টাকা যদি বড় হলো, এর পরের কোশ্চেন যেটা খুব ভালো করে বুঝবে এবার, আমি দেখতে পেলাম যে এইখানে কারা রয়েছে, ছোট ছেলে রয়েছে। আর ছোট ছেলের ভূমিকা এভারেজের উপরে কি সেটাই দেখবো আমরা।
আমাকে বলো যে ছোট ছেলের অনুপাত কোন অনুপাতে রয়েছে? 15:15 অনুপাতে রয়েছে, মানে 15 এদিকে আর এদিকে 15, আর 15 যদি অনুপাত বার করি তবে কত হয়ে যাবে? 1:1 অনুপাত হবে, হ্যাঁ কি না? 1:1 অনুপাত কি? 15-র সাথে এই 15 কাটাকাটি করলাম 1:1, আর 1:1 অনুপাত যখনই থাকবে তার মানে ভাববে যে দুটো দিক সেম। যদি বলা হয় যে 20:20, তার মানে আমি কি কত বলতে পারি? 1:1। যদি 40:40 থাকে কত বলতে পারি? 1:1, মানে দুটো সমান যখনই হবে তাকে 1:1 বলবো। দুটো সমান আছে, এর থেকে কি বুঝলাম? যে দুটো ছোট ছেলের মানই কি আছে? সেম আছে। যখনই দুটো ছোট ছেলের মান সেম থাকবে সে এভারেজকে মিডিলে নিয়ে চলে আসবে, ভালো করে বোঝো। যখনই ছোট ছেলের মান অর্থাৎ কোয়ান্টিটি যখনই সেম থাকবে তখনই এভারেজ মিডিলে চলে আসবে। এভারেজ কার মিডিলে আসবে? এভারেজ মিডিলে আসবে এর, মানে 80 আর 50-এর মিডিলে চলে আসবে। 80 আর 50-এর মিডিল কত হবে? 65 চলে আসবে। চলো বোঝানোর চেষ্টা করি একটু অন্য এক্সাম্পল দিয়ে। যদি বলা হয় যে 20 আর 40, এদেরকে তুমি 1:1 অনুপাতে কিনেছো, এটা 1 কেজি কিনেছো আর এটাও 1 কেজি কিনেছো, বা যে কোনো কিছু বলতে পারো, এটা 100 কেজি কিনেছো, 100 কেজি, 30 কেজি, তাহলে 1:1 অনুপাতে হবে। আর যদি এরকম দাঁড়ায় তবে তুমি কি বলবে? ডাইরেক্ট এভারেজ বলবে এদের মিডিলের সংখ্যা। 20 আর 40-এর মিডিলের সংখ্যা কত? 20 আর 30-এর মিডিলের সংখ্যা আমরা জানি 30, আর এই 30ই হলো কি দাঁড়ালো? আমার এভারেজ। কথাটা খুব ভালো করে ব্রেনে রাখবে, কারণ এটা হবে আমাদের অরিজিনাল বেসিক, মানে এর উপরে ডিপেন্ড করে আমরা বাকি দুটো জিনিস রেডি করব। আরেকবার বলি, উপরে বড় ছেলে রয়েছে আর একদম নিচে কোয়ান্টিটি রয়েছে। যদি কোয়ান্টিটি দুটো সেম দাঁড়িয়ে যায় তবে এভারেজ বড় ছেলেদের কিসে আসবে? মিডিলে চলে আসবে। এভারেজ বড় ছেলে দুটোর মিডিলে চলে আসবে, কথাটা ভুলবে না কখনো। যে কোনো কিছু যদি বলা হয় যে 50 আর 60 এটা রয়েছে, এদের 1:1 অনুপাতে কেনা হয়েছে, এভারেজ কত দাঁড়াবে? 50 আর 60-এর মিডিল কত হয়? 55 হয়, তো 55 হয়ে যাবে আমার অ্যান্সার। এভারেজ হয়ে যাবে 55। এই কথাটাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, আর এই কথাটা মাথায় রেখে আমরা এগোবো নেক্সট লেভেলের দিকে, মানে বি নাম্বার কেসে আমাকে বলো এখানে 20 কেজি আর 10 কেজি আছে। 20 কেজি আর 10 কেজিকে যদি সিম্পলিফাই করে দিই তবে কত দাঁড়ালো? 2:1 দাঁড়ালো। 20 কেজি আর 10 কেজি যা 2:1ও সেম জিনিস। আচ্ছা, তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে এটা দেখতে পেলাম। এরপরে দেখি যে এখানে কি লেখা আছে, 80 টাকা প্রতি কেজি দরে মাছ, এটা চাল, আর এখনকার দাম কত হয়েছে এবার আমাকে বলো। দাম দেখতে পাচ্ছি 70 টাকা প্রতি কেজি। 70 টাকা প্রতি কেজি দরে আমার এভারেজ দাম পড়ে গেছে, কিন্তু এবার বড় কোশ্চেন আসছে, এটা কেন হলো? একটু আগে আমি দেখলাম যে প্রতি কেজির দাম 65 টাকা হলো, আর বি নাম্বার কেসে দেখছি প্রতি কেজির দাম 70 টাকা হলো। এখানে 80 আছে, এখানেও 80 আছে, এখানেও 50 আছে, এখানেও 50 আছে, তাহলে তো দুটো ডেটাই সেম। তাহলে এখানে 65 আর এখানে 70 হলো কেন? আশা করি বুঝতে পারছো। এটা ডিপেন্ড করে কার উপরে? কোয়ান্টিটির উপরে। এভারেজ ডিপেন্ড করে কার উপরে? কোয়ান্টিটির উপরে। কেন ডিপেন্ড করে? কারণ বাবা কি বলেছিল সবাইকে রেখে? বাবা বলেছিল আমার উপরে নিয়ন্ত্রণ কার থাকবে? এই ছোট ভাইয়ের থাকবে। তাই তো ছোট ভাইয়ের উপরে ডিপেন্ড করে দেখো এভারেজ চেঞ্জ হচ্ছে। বড় ভাই সেম, বড় ভাই যদি নিয়ন্ত্রণ করতো না তাহলে এখানেও 65 আর এখানেও 65 থাকতো, কিন্তু দেখতে পেলাম যে বড় ভাই দুটো সেম আছে, তা সত্ত্বেও এভারেজের পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে কোয়ান্টিটির পরিবর্তন আছে। এখানে কোয়ান্টিটি 1:1 অনুপাতে ছিল, এখানে 2:1 অনুপাতে রয়েছে। এই কারণে খুব ভালো করে বুঝবে। এবার প্রশ্ন হচ্ছে এটা 65 থেকে বেশি হলো কেন? 65 থেকে তো কমও হতে পারতো এভারেজ। এই এভারেজটা 65 থেকে কমও হতে পারতো, কিন্তু বেশি হলো কেন? একটা সিম্পল ব্যাপার বলো। প্রথমের দিকে আর তাকাবে না, সেকেন্ডের দিকে দেখবে। 80 কেজি আর 50 টাকা কেজি দরের জিনিস যদি আমি 20 কেজি করে কিনতাম, অথবা 10 কেজি করে কিনতাম, মানে আমি বলতে চাইছি যদি 1:1 যদি আমি কিনতাম তাহলে দাম কত হতো? 65 টাকা হতো।
কিন্তু এখানে 70 টাকা হয়ে গেছে। আচ্ছা আমাকে বলো যে কোয়ান্টিটির দিক থেকে কোন জিনিসটা আমি বেশি কিনেছি। কোয়ান্টিটির দিক থেকে আমি দেখতে পেলাম যে 2 কিনেছি, মানে 20 কেজি কিনেছি। 20 কেজি কোনটা কিনেছি? মাছ কিনেছি। তাহলে মাছের পরিমাণ আমি আর বেশি কিনেছি, আর মাছের পরিমাণ যেহেতু বেশি কিনেছি আর মাছের দাম যেহেতু বেশি, তাই এটা খুব সিম্পল ব্যাপার, এভারেজও আমার কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। ভেবে দেখো না প্র্যাকটিক্যাল লাইফে, তুমি একটা কম দামের জিনিস কিনেছো, একটা বেশি দামের জিনিস কিনেছো। বেশি দামের জিনিস তুমি অনেক বেশি পরিমাণে কিনেছো, তাহলে যে এভারেজ হবে, দামের এভারেজ, সেটা মিডিল এভারেজ থেকে এগোবে কি এগোবে না? আচ্ছা চলো আরবার বোঝানোর চেষ্টা করি। তুমি কম দামের একটা জিনিস কিনেছো আর বেশি দামের একটা জিনিস কিনেছো, যদি সমান অনুপাতে কিনতে, তবে দামটা কেমন দাঁড়াতো? এভারেজ দামটা কেমন দাঁড়াতো? এই দুটো দামের, কম দাম আর বেশি দামের মিডিলেই দাঁড়াতো এভারেজ, যখন আমরা কোয়ান্টিটি সেম হতো। কিন্তু আমি দেখতে পেলাম এবার বেশি দামের জিনিস আমি বেশি পরিমাণে কিনেছি, বেশি দামের জিনিস আমি বেশি পরিমাণে কিনেছি। এর থেকে কি বলতে পারি? এবার এভারেজে এর আগে যখন সেম পরিমাণে কিনছিলাম তার থেকে এবারকার দাম বেশি হবে কি হবে না? এবার তো অবভিয়াসলি বেশি হবে, কারণ বেশি দামের জিনিস বেশি পরিমাণে কিনেছি। এর আগের কেসে কি ছিল? দুটো সেম পরিমাণে কিনছিলাম, তাই মিডিলে জায়গায় দাঁড়াচ্ছিল। বুঝতে পেরেছি। এবার এর থেকে আমরা কনক্লুশনে কি আসবো সেটা বোঝার চেষ্টা করব। সাপোজ এই মিডিলেরটা ধরো নেই, ভালো করে বুঝবে। আর এখানে দেওয়া আছে 80 টাকা প্রতি কেজি দরের মাছ কেনা হয়েছে 2 ইউনিট, 50 টাকা প্রতি কেজি দরের চাল কেনা হয়েছে 1 ইউনিট। এবার তোমাদেরকে এভারেজ বার করতে বলেছে। আমি পারফেক্ট এভারেজ বার করার কথা বলছি না, পারফেক্ট এভারেজ তো তোমরা বার করতে পারবে। 80-র সাথে 2 গুণ করলে, এর সাথে এটা গুণ করে, দুটো যোগ করে দিয়ে 3 দ্বারা ভাগ করে দিলে পারফেক্ট এভারেজ বার হয়ে যাবে। আমি পারফেক্ট এভারেজের কথা বলছি না, আমি অ্যাপ্রক্সিমেশনের কথা বলছি। আমাকে বলো এই যে, তো সেই ক্ষেত্রে আমি কি দেখব? আমি দেখবো যে তাকাবো কোয়ান্টিটির দিকে। কোয়ান্টিটির দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম যে কোন দিকে বেশি আছে আর কোন কোয়ান্টিটিটা কম আছে। দেখতে পেলাম মাছ, মানে যার দাম বেশি সেখানকার কোয়ান্টিটি বেশি আছে, আর যার দাম কম আছে তার কোয়ান্টিটি কম আছে। এবার বলো তাহলে এর থেকে কি বুঝতে পারলাম? বেশি টাকা দামের জিনিস আমি বেশি পরিমাণে কিনেছি, আর বেশি টাকা দামের জিনিস আমি যদি বেশি পরিমাণে কিনি, তাহলে আমার 1:1 অনুপাতে যত দাম হতো, মানে বেসিক এভারেজের থেকে, এইটাকে আমি কি বলবো? বেসিক এভারেজ। এই কথাটা মাথায় রেখো। এই যে যখন 1:1 অনুপাতে হবে না, তখন আমি তাকে বলবো বেসিক এভারেজ। তাহলে এবার আমি বলি এইখানের দামটা কি বেসিক এভারেজের থেকে বেশি হবে নাকি কম হবে? তোমরা বলে বেসিক এভারেজের থেকে বেশি হবে, কারণ বেশি টাকা দামের জিনিস আমি বেশি কিনেছি, তাই এখানে বেসিক এভারেজের থেকে এটা বেশি হবে। তাহলে আমার অ্যান্সার 65 টাকা, তো 65 রুপিস পার কেজি, এটা ছিল বেসিক এভারেজ। তাহলে আমার অ্যান্সার 80 থেকে 65-র মিডিলে হবে। বলতে পারি কি না? 80 থেকে 65-র মিডিলে আমার অ্যান্সার হবে। কেন হবে? কারণ আমি বেশি টাকা দামের জিনিস বেশি কিনেছি, তাই আমার অ্যান্সার এটার মাঝে হবে। চলো পরেরটা দেখবো, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি দেখি যে এটার কোয়ান্টিটি কত আছে, 1:5 অনুপাতে, কাটাকাটি করলে এই দুটো অনুপাত তো সেম দাঁড়ায়। আচ্ছা এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করব। সবার প্রথমে আমাকে বলো বেসিক এভারেজ কত? 65 হওয়া উচিত, কিন্তু এখানে কত আছে? 55 আছে। কেন আছে? এবার রিজন তোমরা বার করার চেষ্টা করো। তোমরা বলে এটা খুব সিম্পল রিজন, কারণ আমি কম দামের জিনিস বেশি পরিমাণে কিনেছি, কম দামের জিনিস বেশি পরিমাণে কিনেছি, আর বেশি দামের জিনিস কম পরিমাণে কিনেছি। অবভিয়াসলি ব্যাপার, কম দামের জিনিস এবার আমি বেশি পরিমাণে কিনেছি, আর বেশি দামের জিনিস আমি কম পরিমাণে কিনেছি, সুতরাং আমার দাম তো কম পড়বে। কার তুলনায় কম পড়বে? বেসিক এভারেজের থেকে কম পড়বে। আচ্ছা তাহলে এবার এখানে তো 55 রয়েছে, সাপোজ ধরো এটা 55 দেওয়া নেই, তাহলে যদি তুমি অ্যাপ্রক্সিমেশনে যদি অ্যান্সার বার করতে, তো কিভাবে বার করতে? সবার প্রথমে আমি কার দিকে তাকাতাম? কোয়ান্টিটির দিকে তাকাতাম, কারণ কোয়ান্টিটি কোশ্চেনে গিভেন থাকবে। যদি এভারেজ বার করতে বলে তবে এটা এটা আর এটা এটা, মানে বড় ভাই আর ছোট ভাইকে গিভেন থাকবে। 80 টাকা প্রতি কেজি আর 50 টাকা প্রতি কেজি, আর এখানে 1 রয়েছে, 5 রয়েছে। সবার প্রথমে আমার যাবে কোয়ান্টিটির দিকে নজর, কারণ এভারেজকে নিয়ন্ত্রণ করে কে? কোয়ান্টিটি, অর্থাৎ ছোট ভাই। আমি দেখতে পেলাম যে কার দিকে পাল্লা ভারী। কার দিকে পাল্লা ভারী মানে কি? কার কোন পরিমাণটা বেশি কিনেছে। দেখতে পেলাম যে কম দামের
পরিমাণটা বেশি কিনেছি, কম দামের জিনিসটা আমি বেশি কিনেছি, অবভিয়াসলিভাবে আমি তখন কি বলবো, মিডিলে যে অ্যান্সারটা মানে বেসিক এভারেজ, যেটা বেসিক এভারেজের থেকে কম হবে অ্যান্সার, বেসিক এভারেজের থেকে কম হবে কিন্তু 50-এর থেকে বেশি হবে। তাহলে আমার অ্যান্সার কার মধ্যে থাকবে, 50 থেকে 65-র মধ্যে আমার অ্যান্সার থাকবে। আর অ্যান্সার এখানে কত ছিল, 55, এটা তোমরা জানো। এখানে অ্যান্সার কত ছিল, 70 ছিল। কিন্তু আমি কি বললাম, অ্যাপ্রক্সিমেশনের কথা বললাম। এর দ্বারা তোমরা প্রচুর কিছু অপশান এলিমিনেট করতে পারবে। চলো আরেকবার চেক করার চেষ্টা করি ব্যাপারটা, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। এবার আমরা একটু অন্যরকমভাবে বোঝার চেষ্টা করব। নিচে যে ছোট ভাই রয়েছে, একে আমরা না একটু আলাদা নাম দেওয়ার চেষ্টা করি। একে আমরা চৌম্বক অর্থাৎ ম্যাগনেট নাম দিলাম, ম্যাগনেট। কারণ এরা দেখো ম্যাগনেটের মতো সবাইকে টানছে। যখনই ম্যাগনেট 1:1 অনুপাতে, মানে দুটো চৌম্বকের মানই যখন সেম থাকবে, অর্থাৎ দুটো চৌম্বকেরই পাওয়ার কি হবে, সেম হবে। দুটো চৌম্বকের পাওয়ার যদি সেম হয় তো এভারেজ কোন দিকে যাবে, এর দিকে যাবে নাকি এর দিকে যাবে, কোন ছোট ভাইয়ের দিকে যাবে, এই ভাইয়ের দিকে যাবে নাকি এই ভাইয়ের দিকে যাবে। বলে যে দুটো চৌম্বকের মানই তো সেম, তাহলে এটা কি হবে, এভারেজ মিডিলে হবে। এবার বলো যে এখানে কোন চৌম্বকের মান বেশি, এই দিকের চৌম্বকের মান বেশি নাকি এই দিকের ম্যাগনেটের মান বেশি। তুমি বললে হচ্ছে এই দিকের ম্যাগনেটের মান বেশি, আর এই দিকের ম্যাগনেটের মান যেহেতু বেশি আছে, এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা মাছকে রিপ্রেজেন্ট করছে। আর মাছের মান তো বেশি, মাছের দাম তো বেশি, সুতরাং আমার অ্যান্সার 65 থেকে বেশি হবে আর 80 থেকে কম হবে। কারণ ম্যাগনেট কার দিকে বেশি আছে, টান চৌম্বক কোন দিকে টানবে, এইদিকে তো টানবে, কারণ এই চৌম্বকের মান বেশি। আর এই চৌম্বক কাকে রিপ্রেজেন্ট করছে, 80-কে। তাহলে আমার অ্যান্সার এভারেজ কার দিকে যাবে, 65 থেকে বেশি কিন্তু 80-র মিডিলে চলে আসবে। এখানকার বলো কার চৌম্বকের মান বেশি, তুমি বললে হচ্ছে এইখানকার বেশি। আর এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে যে কম দামের জিনিস ছিল, কম দামের জিনিসকে রিপ্রেজেন্ট করছে। এবার বলো অ্যান্সার, তাহলে চৌম্বক কার দিকে টানবে, এবার এভারেজকে কোন দিকে টেনে আনবে, এভারেজকে টেনে আনবে কার দিকে, যার মান বেশি। যার মান বেশি মানে কি, যার চৌম্বকত্বের মান বেশি, অর্থাৎ যে জিনিসের দাম কম, 50। তাহলে আমার অ্যান্সার কত আসবে এই ক্ষেত্রে, অ্যাপ্রক্সিমেশন 65 আর 50-এর মিডিলে আসবে। চলো এই টোটাল ব্যাপারকে যদি তোমরা বুঝে থাকো, তো আমি এবার তোমাদেরকে এরকমই সেম এলিগেশন দেওয়ার চেষ্টা করি আর তোমরা সলিউশন করবে। ফার্স্ট দিলাম হচ্ছে, একটা দিলাম হচ্ছে 20, একটা দিলাম হচ্ছে 30। এই দুটো কেনা হয়েছে, তোমার মিডিলেরটা বার করবে, এভারেজ বার করবে। আর কোন অনুপাতে কেনা হয়েছে সেটা বলি। এটা কেনা হয়েছে ধরলাম 80 কেজি কেনা হয়েছে, এটা 80 কেজি কেনা হয়েছে, আর এটাও কত কেজি কেনা হয়েছে, 80 কেজি কেনা হয়েছে। এভারেজ কত হবে সেটা তোমরা আমাকে বলবে। পরের কেসে চলে আসি। পরের কেসে আবার 20-30 সেম জিনিসে লিখছি, 20 আর 30 লিখলাম সেম জিনিস। এভারেজ তোমরা বার করবে, আর এবার কোয়ান্টিটিটা আমি লিখে দিচ্ছি। এটা লিখলাম যে এটা তোমরা 4 কেজি কিনেছো আর এটা তোমরা 1 কেজি কিনেছো। পরের পার্টে চলে আসি। এখানেও সেম কোয়ান্টিটি লিখছি, 20 আর হচ্ছে 30। মিডিলের এভারেজ তোমরা বার করবে, অ্যাপ্রক্সিমেশনে বার করবে, অরিজিনালটা তো তোমরা বার করতে জানো। আর এখানে কত রয়েছে, এখানে ধরলাম এটা 1 রয়েছে, আর এটা ধরলাম যে 7 রয়েছে। সবার প্রথমে অ্যাপ্রক্সিমেশনে বলো যে অ্যান্সার আমার কোথায় থাকবে। সবার প্রথমে চলে আসি নাম্বার এ কেসে। এখানে সবার আগে আমরা কার দিকে তাকাবো, কোয়ান্টিটির দিকে তাকাবো। কোয়ান্টিটির দিকে তাকিয়ে দেখছি দুটোই সেম, আর যদি দুটো সেম দাঁড়ায় তবে আমার এভারেজ কত হবে, এই দুটোর মিডিলে আসবে। আর এই দুটোর মিডিলে কত হবে, 20 আর 30-এর মিডিলে 25, তাহলে 25 আমার এভারেজ। আর এই এভারেজকে কি বলবো, বেসিক এভারেজ। এই এভারেজকেই আমরা বলবো বেসিক এভারেজ। এই কথাটা মাথায় রাখবে, কারণ বেসিক এভারেজের ডিপেন্ড করে বি আর সি নাম্বার কনসেপ্ট দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার চলে আসবো বি এর দিকে। খুব ভালো করে মাথায় রাখবে। চলে আসবো বিয়ের দিকে। বিয়ের দিকে আসার সাথে সাথে যেই এভারেজ বার করতে বলেছে, আমরা কার দিকে লক্ষ্য করব, আমরা লক্ষ্য করব 4:1, অর্থাৎ কোয়ান্টিটির দিকে, অর্থাৎ চৌম্বকের দিকে। কোন চৌম্বকের মান বেশি, দেখতে পেলাম যে এই চৌম্বকের মান বেশি। আর এই চৌম্বকের মান যদি বেশি হয়, এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে একে রিপ্রেজেন্ট করছে। আর 20টা কাকে রিপ্রেজেন্ট করছে, কম দামের জিনিস না বেশি দামের জিনিস, তুমি বলো কম দামের জিনিসকে। কম দামের যদি জিনিস হয় তবে বেসিক এভারেজের থেকে অ্যান্সার কি আসবে, কমে আসবে। বেসিক এভারেজের থেকে দাম কমে আসবে। বেসিক এভারেজ কত রয়েছে, 25। তাহলে আমার অ্যান্সার কত আসবে, 25-এর কম হবে কিন্তু 20-র বেশি হবে অ্যান্সার। অপশানে না 3টে অপশানই এরকম থাকতে পারে। সাপোজ অপশান এরকম আছে, এটার অপশানটা একটু লেখার চেষ্টা করি। অপশান আছে 28, অপশান বি আছে 27, অপশান সি আছে 25, আর অপশান ডি আছে সাপোজ ধরে নাও হচ্ছে রয়েছে হচ্ছে 22। কোনটা তোমার অপশান হবে?
এটা হচ্ছে অঙ্ক দিয়েছে 20:30 অনুপাতে রয়েছে আর 4:1 অনুপাতে রয়েছে। তুমি কোন অপশানকে নেবে? সবার প্রথমে তুমি দেখবে কোয়ান্টিটি কি রয়েছে, এই দিকের কোয়ান্টিটি বেশি আছে, মানে ছোটোর কোয়ান্টিটি বেশি আছে, তাহলে আমার অ্যান্সার বেসিকের কম হবে। তো এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে 28, বেসিক কত হবে? বেসিক হবে 20 আর 30-এর মিডিল 25, তাহলে আমি জানি যে 25-এর কম অ্যান্সার হবে, তাহলে কি অপশান এ হতে পারে? হতে পারে না। অপশান এ না হলে বিও হবে না। সি কি হতে পারে? সি তখন পসিবল যদি এটা 4:4-এ থাকতো বা 1:1-এ থাকতো। 4:4 মানে 1:1, 5:5 মানে ওটা 1:1, 40:40 মানে ওটা 1:1। তাহলে যখন আমার অনুপাত 1:1 অনুপাতে থাকতো তখনই আমার সি অপশানকে কারেক্ট করতাম, কারণ সেটা দেওয়া আছে এখানে, যেটা দেওয়া আছে বেসিক অ্যান্সার। তাহলে এখানে কোনটা হবে? একমাত্র 22 হবে আমার কারেক্ট অ্যান্সার। দেখো 22-এ যেটা রয়েছে এটা 25-এর থেকে কম, কিন্তু আমি অ্যাকচুয়াল অ্যান্সার বলছি না, অ্যাকচুয়াল অ্যান্সার আলাদা কিছু হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে আমরা অ্যাপ্রক্সিমেশনের সাহায্যে অপশান এলিমিনেট করতে পারি। এর পরেরটাই চলে আসি, এখানে আমি কিছু অপশান দিচ্ছি। অপশান এতে রয়েছে 21, অপশান বিতে রয়েছে 22, অপশান সিতে রয়েছে 25, আর অপশান ডিতে রয়েছে ধরে নিলাম হচ্ছে 28.5, এটা রয়েছে 28.5, এটা 28.5। তোমরা কোন অপশানকে ক্লিক করবে? তোমরা বলবে ডাইরেক্ট আমি ডি অপশানকে ক্লিক করব, এ বি আর সিকে কেটে দেবো। এর কারণটা কি? কারণ আমি বেশি টাকা দামের জিনিস বেশি পরিমাণে কিনেছি। বেশি টাকা দামের জিনিস যদি বেশি পরিমাণে কিনি তবে বেসিক এভারেজের থেকে আমার দাম কি হবে? বেশি হবে। আর বেসিক এভারেজ কত? এই দুটোর মিডিল কত হয়? 25। তাহলে আমার অ্যান্সার 25 আর 30-এর মিডিলে আসবে। তাই আমার অ্যান্সার কোনটা হবে? একেবারে 100% শিওর হিসাবে ডি অপশান আমার কারেক্ট হবে। আমি কিন্তু বলছি না এটা আমার অ্যাকুরেট অ্যান্সার, আমি অ্যাপ্রক্সিমেশনে তোমাদের বোঝানোর সাহায্য করলাম। খুব ভালো করে এই কনসেপ্টটাকে রেডি করার চেষ্টা করবে।